নোয়াখালীর পাকন পিঠা আজ বানিয়ে দেখাবো, তবে আজ মসুর ডাল দিয়ে এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। সেই সাথে এই পিঠা আপনারা 7-8 মাসের জন্য ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করবেন সেই আইডিয়াটাও দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটা একটু সকাল থেকেই শুরু করেছি। এত সুন্দর ওয়েদার আলহামদুলিল্লাহ আমাদের এখানে। ওয়েদারটা দেখে আমি ক্যামেরা অন করেছি। লাকিলি আজকে জাফিরার স্কুল থেকে ছোট্ট একটা ট্রিপ ছিল, তো আপার সাথে গল্প করছিলাম আর ওকে বিদায় দিয়ে বাসায় ফিরে এসেছি। নিয়মিত রুটিন যেটা, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে আমি ঝটপট প্রথমে পুরো ঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে রান্নাটা সেরে নিই। তো আজও তাই করছি। প্রতিদিন আমরা যেই খাবারটা খাই, মানে যে মাছ, মাংস, সবজি, সেগুলোতে তেল, ঝাল এগুলো একেবারেই কম থাকে। এই যে কারণেই দেখা যায় কি ওই নিয়মিত যে রান্না ওগুলো আমি খুব বেশি দেখাই না, আর সেই কারণেই হয়তো বা একটা প্রশ্নের সম্মুখীন আমি খুব বেশি হই। সেটা হচ্ছে আমরা কি শুধু মেহমানদারি করি কি না, আবার আগে যেমন আপুরা প্রশ্ন করতো, আপু তোমরা কি নর্মাল ভাত, সবজি, মাংসগুলো খাও না? আসলে আমি তো স্পেশাল যে ভিডিওগুলো মনে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, যেমন স্পেশালি মেহমান এলে কি নাস্তা বানাই, কি রান্না করি, এই আর কি। তো সেই কারণে ওগুলোই বেশি দেওয়া হয়। আর নিয়মিত রান্নায় যেহেতু তেল, ঝাল, মশলা এগুলো কম, একটু সাদা সাদা তরকারি। আর অনেকেই হয়তো ভাববেন যে তেল দিচ্ছি না, মশলা দিচ্ছি না, তো সেই কারণে ওগুলো একটু ইগনোর করা হয়। তো যাক, আজ আমি একটু বেশি রান্নাবান্না করছি। আগামীকাল আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই কারণে দুদিনের রান্নাবান্নাই আজ একবারে করে নিচ্ছি। যে ব্লগগুলোতে হয়তো আমি একটু কাজ বেশি দেখাই বা রান্নাবান্না বেশি দেখাই, সেখানেই দেখা যায় যে এরকম প্রশ্ন আসে যে আপু একার হাতে এত কিছু কিভাবে করো? আমরা তো বাচ্চাদেরকেই সামলে উঠতে হিমশিম খাই। আসলে কষ্ট যে আমাদের হয় না এমনটা বলা সত্যিই কঠিন, বা বলবো না, কষ্ট আমাদেরও হয়। তবে আপনি যদি টাইমটা মেনটেন করতে পারেন কিংবা আপনার কাজগুলোর একটা রুটিন করে নিতে পারেন, দেখবেন যে আপনারও হয়ে যাবে। তবে এই জিনিসগুলো আয়ত্তে আনতে কিছুটা বছর সময় আমাদেরও লেগেছে। আলহামদুলিল্লাহ এখন যতটুকু পারি বা যতটুকু হয় তাতে আমি নিজেও খুশি, পরিবারও খুশি, আলহামদুলিল্লাহ। এখনও যে কষ্ট হয় না এ কথা বলবো না, কারণ সব কিছু সামলে উঠতে আমাদেরও হিমশিম খেতে হয়। তবে যেটা করি, প্রতিদিনের কাজ নিয়ম মতো করার চেষ্টা করি বা রুটিন ধরেই সব কাজ করি, সে কারণেই হয়তো আলহামদুলিল্লাহ হয়ে যায়। আজ রান্না শেষ করে এই গ্রোসারি শপে আসার কথা ছিল। আমার হাজব্যান্ড আর্লিতে ফিরেছে আজকে, সেই কারণেই। তো আমার কিছু চালের গুঁড়ির প্রয়োজন ছিল, ডালের প্রয়োজন ছিল, ঝটপট সেগুলো নিয়ে নিয়েছি। সব হচ্ছে ইন্ডিয়ান ফ্রুটস। আসলে ওরা তো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস খায়, আমার কাছে তো ভালোই লাগলো। বাট সিঙ্গারাটা দেখে অবাক হলাম, যদি ওটার মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়া। এই দোকানটা ভালোই, অনেক বড়, ভালোই দোকানটা। বাট আজকে আমি আমার প্রয়োজনীয় ডালটা নিয়ে ভাগবো। বিশাল বড় বড় এই যে গুড়, এটা হচ্ছে আখের গুড়। আখের গুড় এটা কত কেজি আল্লাহ মাবুদ জানে। 10 কেজি, হিউজ হিউজ। এই দোকানগুলোতেই একটা সুবিধা, বিভিন্ন টাইপের গুড় পাওয়া যায়। আমার অবশ্য আছে, আমার এটা খুব লাগে মোয়ার খাজা বানানোর জন্য, আমাদের এশিয়ানদের আটা। সো অনেক অনেক ধরনের মুড়ি, আমাদের প্রাণের মুড়ি। সুজির ডালটা নেব, এই যে আমার ডালটা এখানে, এটা নিয়ে যাবো। এটা হলেই হবে আমার। এখন এটাতে ছিলাম, এটা অনেক বড়, যে পরপর অনেকগুলো, সবগুলো হচ্ছে ডাল চালের দোকান। এখন এটাতে যাব। এখানে আসার পরে এই একটা সুবিধা খুব ভোগ করছি, সেটা হচ্ছে চাল ডালের গ্রোসারি শপ আর সবজির দোকান একদম ঘরের কাছে হওয়াতে না, যখনই সুযোগ হয় তখনই এসে শপিংটা করে ফেলতে পারি। গ্রোসারি শপিংটা করার জন্য আমি অবশ্য সবসময় আসি না, দেখা যায় একবারেই একটু বেশি করে নিয়ে যাই, 5-6 সপ্তাহ ইজিলি চলে যায়। তো আজ যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, একটু বেশি করেই ডাল মশলা কিনে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি বাচ্চাদের স্কুলে। আসলে একেবারেই স্কুলের টাইমে আমরা বের হয়েছি, কারণ এই বাজারগুলো একটু ভারী হয়, তো গাড়িটা থাকলে সুবিধা হয়।
ভয় পাচ্ছো? ভয় পাচ্ছো? সান গন, আবার আসবে সান। ঠান্ডা লাগে আব্বু? অনেক দিন যাবৎ ভাবছিলাম যে পাকন পিঠাটা বানাবো, বেশ কিছুদিন বানানো হয় না, তো আজ যেহেতু শপিং করেছি ভাবলাম যে বানিয়ে ফেলি। আর এই পাকন পিঠা মুগ ডাল দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করেছি, বিভিন্ন ডিজাইনও শেয়ার করেছি, তবে আজকে ঝটপট আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব। আজকে আমি মসুর ডালটা দিয়ে বানাবো, আর এখানে আমি এটা বলবো না কতটুকু ডালে কতটুকু পানি দিবেন, কারণ ডাল অনেক সময় অনেক বেশি শক্ত হয় বা পানি বেশি লাগে। তবে কিভাবে আপনারা পারফেক্টভাবে করবেন সেই টিপসগুলো দিয়ে দিব। এখানে বলতে পারেন 250 গ্রামের মতো ডাল, এটাকে আমি খুব ভালো করে ধুয়ে সিদ্ধ হওয়ার মতো পানি দিয়েছি এবং সাথে কিছুটা লবণ দিয়ে এটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব বা ডালটাকে একেবারেই গলিয়ে নিব। এর মাঝে দু একবার ঢাকনা তুলে আমি এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এখন দেখেন একেবারেই ডালটা গলে গেছে। আপনারা চাইলে ব্লেন্ডার বা কিছু দিয়েও এটাকে গলিয়ে নিতে পারেন, তবে আমি সিদ্ধ করতে করতেই যেহেতু গলে গেছে আমি ওরকম কোনো ঝামেলায় আর যাচ্ছি না। তবে আপনারা খেয়াল রাখবেন এর মধ্যে কোনো ধরনের আস্ত ডাল যেন না থাকে। এবার এর মধ্যে আমি পানি দিয়ে আমার যেই পরিমাপ সেটা করে নিচ্ছি, আর সেটা হবে ঠিক এরকম। দেখেন এখানে খুব বেশি ঘন ডালও নেই, আবার একেবারে যে পানি পানি করেছি এমনটাও না। আর এই পর্যায়ে লবণটা আপনারা একটু চেখে নেবেন, মানে ডালের পানিটা একটু লবণ লবণ হবে বা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিবেন। এখন এটাকে একটু বলক আনাবো, আর এর মাঝে যদি দেখেন যে ডালের এরকম ফেনা উঠে আসছে তো সেটা কেটে ফেলে দিবেন, এতে করে ডালের একটা যে গন্ধ আছে সেটা অনেকটা চলে যাবে এবং পিঠার রঙও সুন্দর হবে। বলক আসার পর এর মধ্যে আমাদেরকে চালের গুঁড়িটা দিতে হবে। এখানে দেখে বোঝা যাচ্ছে 5 থেকে 6 কাপের মতো আমার চালের গুঁড়ি লাগবে, তো সেই সাথে আমি 1 কাপে 3 ভাগের 1 ভাগ পরিমাণ হচ্ছে ময়দাটা দিয়েছি। আর ময়দাটা আমি শুরুর দিকেই দিয়েছি, এরপরে আমার যতটুকু মানে চালের গুঁড়া লাগছে সেটা আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। কিনা চালের গুঁড়ো যেহেতু খুব বেশি ড্রাই হয়, পিঠা ফেটে যায়, তো এইটুকু ময়দা দিলে হবে কি এই যে ডোটা এটা খুব সুন্দর হবে। আর আমি সব সময় এটাই করি, একেবারে নেড়ে চেড়ে এই ডোটাকে আগে পারফেক্টভাবে তৈরি করি, তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে ভাপে আনাই। আসলে আপনি যদি আগেই ডালের সাথে চালের গুঁড়ি দিয়ে ঢাকনা দিয়ে ভাপে আনেন, এরপরে দেখবেন কি নাড়ার সময় হয়তো বা চালের গুঁড়িটা বেশি হয়ে গেছে, তখন এই ডোটা শক্ত হবে, আর নয়তো বা আপনাকে পরে কাঁচা আটা মিক্সড করতে হবে, তখনই দেখা যায় যে এই ডোটা পারফেক্ট হয় না। তো সেই কারণেই আমি এভাবেই করি। খুব বেশি শক্তও করা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না। এই পর্যায়ে এটাকে আমি 5 মিনিট কি 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। মানে পুরো হাঁড়িতে যখন এরকম ভাপ উঠে যাবে বা ধোঁয়া উঠবে তখন আপনারা ঢাকনাটা তুলে এটাকে নাড়াচাড়া করবেন। তো সেই ক্ষেত্রে হয়তো কারো আরেকটু বেশি হতে পারে, কারো আরেকটু কম আটা হতে পারে, তো সেক্ষেত্রে সময়টা আপনারা বুঝে করবেন। তবে পুরো হাঁড়িতে এরকম ভাপ যেন আসে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই যে দেখেন এই ডোটা কতটা পারফেক্ট হয়েছে, মানে খুব বেশি শক্তও না নরমও না। এখন এগুলোকে আমি ঠান্ডা করব, তারপর এগুলোকে খুব ভালো করে মথে আমাদেরকে এটা রেডি করে নিতে হবে। এই ডোগুলোকে আপনি যত সুন্দর করে মথে নিতে পারবেন আপনার পিঠা ততই সুন্দর হবে এবং রস ঢুকবে, আর পিঠা বানাতেও আপনার খুব সুবিধা হবে, মানে পিঠার ডিজাইন করতেও খুব সুবিধা হবে। এই পিঠা সব সময় একটু মোটা করেই কাটতে হয়, তবে যারা মিষ্টির মতো বানাবেন তারা 2 সেন্টিমিটার উচ্চতায় রুটিগুলো বানাবেন। আমি যেহেতু জিলাপির মতো উপরটা ক্রিস্পি ভিতরটা রসালো করব, তো সেই ক্ষেত্রে বলতে পারেন 1.5 সেন্টিমিটার মানে উঁচু করে এই রুটিটা বানিয়েছি। এরপর আমি হচ্ছে এগুলোকে আমার পছন্দ অনুযায়ী ছুরি দিয়ে বিভিন্ন ডিজাইন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস মগ এগুলো দিয়েও ডিজাইন করে কাটতে পারেন, আবার চাইলে পিৎজা বা পাস্তা কাটার দিয়েও ডিজাইন করে কাটতে পারেন। তবে যেভাবেই কাটেন না কেন এটার ভেতরের কাজটা আপনারা একটু কেটে কেটে করবেন, তাহলে পিঠার ভেতরে শিরাটা খুব ভালো ঢুকবে। এখানে আমি একটা দুটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে টুথপিকের যে চোখা দিকটা সেটা আমি ভিতরে চেপে বসিয়েছি, আর সাইডগুলো না একটু উঁচু করে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করছি, যাতে পিঠার মাঝে মাঝে কিছু কাটা দাগ পড়ে। এতে করে ভাজি করলে এর ভেতরটাও ক্রিস্পি হবে, প্লাস যখন আমরা শিরায় ফেলবো তখন শিরাগুলো খুব ভালো করে ঢুকবে। আর ডিজাইনটা আপনারা এমনভাবে করবেন যাতে পেছনের দিক পর্যন্ত কিছুটা মানে কাটা পড়ে।
আর যেই জায়গাগুলোতে কাটা পড়বে না সেই জায়গাগুলোতে আপনারা এরকম করে একটু খুঁচিয়ে খুঁচিয়ে হোল করে দিতে পারেন। আর এরকম ডিজাইন করতে না চাইলে আপনারা যেটা করবেন, ছুরি দিয়ে পিঠার প্রতি সেন্টিমিটারে এরকম কেটে কেটে দিবেন। তাতে করে যেটা হবে, আপনার কোনো কষ্ট করে ডিজাইন করতে হবে না। পিঠায় নকশা তুলতে আমার তো খুব ভালো লাগে, তো যখন যেভাবে যতটুকু সময় হয় তার মধ্যেই করার চেষ্টা করি। আজ সরাসরি একটু টুথপিক দিয়ে করেছি কম সময়ের জন্য, তবে এর আগে আপনাদের সাথে আমি কলম দিয়ে ডিজাইন করাটা দেখিয়েছিলাম, সেটা না দেখতে খুব সুন্দর হয় বা ভালোও লাগে। আর মেহেদি, তারপরে বিয়ে কিংবা আক্তের অনুষ্ঠানে এই ধরনের পিঠাগুলো যদি একটু নকশা করে বানাতে পারেন, দেখতেও ভালো লাগে। শিরাটা আপনারা আগেই বানিয়ে রাখার চেষ্টা করবেন। আমি যেহেতু আজকে প্ল্যান ছাড়া করছি, তো সব কাজই মোটামুটি এলোমেলো বলতে পারেন। আর শিরাটা একেবারে নর্মাল একটা শিরা হবে, যেমন 1 কাপ চিনির সাথে 1 কাপ পানি। শিরাটা খুব বেশি ঘনও হবে না, পাতলাও হবে না। বুন্দিয়ার শিরা আমরা ঠিক যেভাবে বানাই ওরকমটা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই শিরা আপনারা যদি আগে বানিয়ে রাখেন, যেটা করবেন যখন পিঠা ভাজা শুরু করবেন তখন শিরাটাকে একটু হালকা গরম করে নেবেন। তো আমি একদিকে পিঠা ভাজছি আর আরেকদিকে শিরাটা বানাচ্ছি। শিরাটা তো খুব গরম থাকবে। শিরাটা বানিয়ে আমি ঠান্ডা পানিতে একটু পাতিলটাকে বসিয়ে দিব, তাহলে মোটামুটি কুসুম কুসুম যেই শিরা সেই টাইপের হবে। শিরাতে একটা এলাচি আমি দিচ্ছি, খুব বেশি মশলা আমি অ্যাড করব না। আর আজকে আমার এখানে অনেকগুলো পিঠা হবে, সব পিঠাতে তো আমি আর শিরা দিব না, সেই কারণে 1 কাপের শিরাই বানাচ্ছি। শিরায় বলক আসার পর আমি অল্প কিছুক্ষণ জাল দিয়েছি, তবে এর মধ্যে দেখে নিচ্ছিলাম একটু ঘন হলেই আমি নামিয়ে নিব। কোনো ধরনের তার করা যাবে না, তাহলে হবে কি, পিঠার ভিতরে রস ঢোকার পর এই শিরাগুলো জমে যাবে, তখন পিঠার ভিতরে যে একটা জুসি ভাব সেটা একেবারেই থাকবে না। আর এই যে পিঠা, এগুলোকে আমাদের মিডিয়াম আগুনে রেখেই ভাজতে হবে, লো আগুনে ভাজা যাবে না, তাহলে এই পিঠার ভিতরে প্রচুর তেল ঢুকে যাবে। প্রথম 4-5 মিনিট ভাজার পর যখন দেখবেন যে কাঁচা ভাবটা চলে গেছে, তখন আগুনটা একটু হাইতে করে দিবেন। এরপরে এগুলোকে লাল করে নেবেন, বা যে যেরকম মচমচা খেতে চান সেরকম করে নেবেন। এই পিঠা আমাদের নোয়াখালীতে দেখা যায় কি আরও মোটা মোটা করে বানায়, খুব হালকা ভাজি করে, মানে কাঁচা ভাব চলে যাওয়ার পরই এটাকে শিরায় ফেলে। তো ওগুলো আবার কিছুক্ষণ রাখে, মানে 1-1.5 মিনিট রাখে, তারপরে হচ্ছে তোলে। তো ওগুলো খেতে অনেকটা মিষ্টির মতো হয়। তবে আজ আমি যেগুলো বানাচ্ছি এগুলো জিলাপির মতো হবে, মানে উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা বেশ জুসি হবে। পিঠা মচমচে বা নরম যে যেভাবেই বানান না কেন, একটা জিনিস সবসময় করতে হবে, সেটা হচ্ছে তেল থেকে গরম গরম পিঠা উঠিয়ে সরাসরি আমাদেরকে রসে দিয়ে দিতে হবে। আর এই যে মচমচে পিঠা আজ বানিয়েছি, এগুলো রসে দেওয়ার সাথে সাথেই যতটুকু রস টেনে নেওয়ার নিয়ে নিবে। আর যেগুলো নরম বানাবেন সেগুলো আপনারা 1-1.5 মিনিট রাখবেন, মানে আরেকটা ব্যাচ হতে হতে ওটা কিছুক্ষণ রেখে দিবেন। আরেকটা জিনিসও খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে শিরা আপনারা আমার মতো পরে বানান কিংবা আগে বানান, অবশ্যই এটাকে একেবারে বলক আনা যে শিরা সেটাও রাখা যাবে না, আবার শিরাটা ঠান্ডাও রাখা যাবে না। কুসুম গরম কিংবা তার থেকে আরেকটু গরম রাখবেন। আর এই কারণেই আমি কিন্তু এই পিঠার মধ্যে জায়গায় জায়গায় একটু হোল করে দিয়েছি, যাতে প্রত্যেকটা জায়গায় রসটা খুব ভালোভাবে ঢুকে। তো এই যে দেখেন, আমি একটু চাপ দিচ্ছি, এর ভেতর থেকে কি সুন্দর শিরাগুলো বের হয়ে আসছে। এবং একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম বা জুসি, আপনারাই দেখতে পাচ্ছেন। উপরটা খুবই ক্রিস্পি, তবে আপনারা যদি এতটা ক্রিস্পি না করেন সেক্ষেত্রে আরও একটু কম ভাজবেন। আমাদের তো যে কোনো পিঠাই একটু মচমচা খেতেই ভালো লাগে, তো সেই কারণে আমি একটু ডিপ করে ভাজি করছি। আমার হাজব্যান্ডের খুব পছন্দের পিঠা বা ওর সব থেকে প্রিয় পিঠা হচ্ছে এই পাকন পিঠাটা। তো ওর জন্য আমি আবার হালকা করে একটু বানাচ্ছি। আমি বিয়ের পরপরই তো আসলে লন্ডনে চলে এসেছিলাম, তো ওভাবে আর নিজের হাতে কখনো এই ধরনের পিঠা নাস্তা বানাইনি। যখনই বানাতাম মাকে ফোন দিতাম, আম্মুকে ফোন দিতাম। আর দেখা গিয়েছে ওর জন্য বানাতে বানাতেই আর কি যত অভিজ্ঞতা আমার হয়েছে, আর এখন সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথেও শেয়ার করছি। 7-8 দিন আগে এই পিঠা বানিয়ে রাখতে পারবেন, তো কয়েকদিন পরে খেতে যদি আপনাদের একটু শিরাটা কম মনে হয়, সেক্ষেত্রে উপর থেকে একটু ফ্রেশ শিরা দিয়েও আপনারা খেতে পারবেন। আর আজ আপনাদেরকে এগুলো ডিপে রেখে 5-6 মাস কীভাবে সংরক্ষণ করবেন সেই আইডিয়াটাও দিয়ে দিব। পিঠা খেতে খেতে কয়টা বাজে দেখো, 7:15। So good. So good. জিলাপের মতো মচমচা না? The syrup, I think.
আপনি কিছু বলবেন না, আপনি শুধু খাবেন। Like Baba. কথা বলতে গেলে লস হবে, তাই না? মাশাআল্লাহ, আপনারা তো জানেন আমার বাচ্চারা পিঠার পাগল, তো ওদেরকে আমি খাওয়ার জন্য কিছু দিয়ে দিয়েছি, আর বাকি যেগুলো ছিল ওগুলো একটা ফাঁকে আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি খুবই হালকা করে ভাজবো, মানে পিঠার যে কাঁচা ভাবটা সেটা চলে গেলে এগুলোকে আমি তুলে রেখে দিব। কয়েকটা স্টেপে যেহেতু এই পিঠাগুলো বানাতে হয়, দেখা যায় কি অনেক সময় ব্যস্ততা বা আলসেমির জন্য আমরা বানাতে চাই না। তো সেই ক্ষেত্রে আপনারা আমার মতো এরকম একসাথে কিছু পিঠা বানিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন। আবার হয় না যে ঈদ কিংবা বিভিন্ন প্রোগ্রামেও এই পিঠাগুলো বানানো লাগে বা বানাতে চাই, তো সেই ক্ষেত্রে আপনারা কয়েক সপ্তাহ বা কয়েক মাস আগে বানিয়ে এগুলোকে ডিপে রাখতে পারবেন। আমি আগে তো আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করেছিলাম, এখন একটু ব্যস্ততার কারণে কমে গেছে, তবে যখনই বানাই তখন একটু বেশি করে বানাই। সিদ্ধ করেছি আটাটাকে, তারপর আবার তেলেও ভেজে রাখছি, তো সেই ক্ষেত্রে কাঁচা ভাব তো একেবারেই নেই। আপনারা 7-8 মাস অনায়াসে এগুলোকে ডিপ ফ্রিজে রাখতে পারবেন। যেদিন ভাজি করবেন কয়েক ঘন্টা আগে নামিয়ে রাখবেন, পুরো নর্মাল হয়ে যাওয়ার পর এগুলোকে ভাজি করবেন, দেখবেন খেতে একেবারে একই রকম লাগছে। আমি যেহেতু প্রায় 17-18 বছর এভাবে এই পিঠা বানিয়েছি রাখছি, নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আজও পিঠাগুলো বেশি বানিয়েছি, হয়তো দেখা যাবে যে এর মধ্যে কিছু পিঠা বেঁচে গেলে আমি ঈদেও ভাজি করতে পারি, তবে আমার সামনে কিছু মেহমান হবে, ওনাদের জন্যই মূলত এই পিঠাটা বানিয়েছি। এই পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি জিপলক ব্যাগে রাখছি, তবে পিঠার স্বাদ আর মান ভালো রাখার জন্য আগের মতো আমি প্যাকেটের ভেতরে যে এক্সট্রা বাতাস আছে সেগুলো পাইপ দিয়ে টেনে বের করে নিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে, লম্বা সময়ের জন্য রাখলে আপনারা ডাবল জিপলক ব্যাগ কিংবা ডাবল ব্যাগে রাখবেন, এতে করেও পিঠার স্বাদ আর মান ভালো থাকবে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো ব্লগ নিয়ে ফিরবো। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।